আজকের আয়োজনে আমার অতিথি গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং যুক্ত হবার কথা রয়েছে নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী, তিনিও যুক্ত হবার কথা আছে আমাদের সাথে। আমি আসলে দুই ভাগে ডাক্তার আব্দুল নূর তুষার আজকে কথা বলতে চাচ্ছিলাম, একটা হচ্ছে দুর্ঘটনার অংশটুকু এবং তারপর সরকার বা ব্যবস্থাপনাগত বিষয়গুলো যেভাবে হচ্ছে। আপনার কাছে আসলে পরের অংশটাই আমার বিশেষভাবে জানবার যে আহ, দুর্ঘটনা হয়ে গেল, তারপরে সরকারকে আমরা যেই অবস্থায় দেখলাম, বিশেষ করে যদি আমরা মানে চিহ্নিত করি কোন কোন মন্ত্রণালয় এখানে কাজ করবার কথা। শিক্ষা মন্ত্রণালয় যেহেতু স্কুলের উপরে বা এইচএসসি পরীক্ষা সেটি নিয়ে সিদ্ধান্ত, স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসা আহতদের সেই অবস্থা, প্রতিরক্ষা মন্ত্রণালয় বিমান দুর্ঘটনা যেহেতু, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মোটা থেকে মনে হয় এই চারটা মন্ত্রণালয় বিশেষভাবে এবং একদম সুনির্দিষ্টভাবে সংশ্লিষ্ট এই ঘটনা। আপনার কাছে জানতে চাই আসলে কোন মন্ত্রণালয়ের ভূমিকা বা কার ভূমিকা আপনি কেমন দেখলেন? প্রতিরক্ষা মন্ত্রণালয় তো সরাসরি কিছু করে না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে বাহিনীগুলি আছে তারা আসলে ব্যবস্থা নেয়, এবং যে বাহিনী আক্রান্ত হয় বা যে বাহিনীতে দুর্ঘটনা ঘটে তারাই মূলত এগিয়ে গিয়ে ব্যবস্থা নিয়ে থাকেন। তাদের ব্যবস্থা নেওয়ার মধ্যে থাকে হচ্ছে ড্যামেজ এরিয়াটা সিকিউর করা। ওইখানে যদি কোনো সরকারি যন্ত্রপাতি থাকে, যেমন ধরেন এখানে বিমানটা আছে, সেই বিমানের ধ্বংসাবশেষ চিহ্নিত করে সেটা নিয়ে যাওয়া। তারপর যদি সেখানে কেউ আহত নিহত হন যিনি সরকারি কর্মচারী বা বাহিনী কর্মচারী, তাহলে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করা, অথবা মৃত্যুবরণ করলে সেই মৃতদেহ উদ্ধার করা। এইসব হচ্ছে তাদের কাজ। আর এর পাশাপাশি পরবর্তীতে তারা যদি কেউ ক্ষতিপূরণ প্রাপ্তির ব্যাপার থাকে, দাপ্তরিক বিষয়গুলো থাকে, সেগুলো তারা করে থাকেন। স্বাস্থ্য মন্ত্রণালয় মূলত এই জায়গাতে চিকিৎসার দায়িত্বটি পালন করার কথা, কারণ যারা পুড়ে গেছেন, দগ্ধ হয়েছেন, বা যারা মৃত্যুবরণ করেছেন তাদের পোস্টমর্টেম, তাদের চিকিৎসা, তাদের বার্ন ম্যানেজমেন্ট, তাদের অন্যান্য যেসব অসুবিধা হয়েছে সেগুলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। এইখানে বাকি যে মন্ত্রণালয়গুলির কথা আপনি বলেছেন তারাও আসলে তাদের যার যার দায় দায়িত্ব মন্ত্রণালয়ের অধীনস্থ যে প্রতিষ্ঠানগুলি আছে তাদের সঙ্গে মিলে কাজ করেন। তবে সবচেয়ে বেশি দরকার হচ্ছে কোঅর্ডিনেশন, এবং কোঅর্ডিনেশনটি করে থাকে সাধারণত এই ধরনের জাতীয় দুর্যোগের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর কার্যালয়। আসলে প্রধানমন্ত্রীর কার্যালয় সাধারণত এইসব জিনিস এগিয়ে আসেন এবং তারা কোঅর্ডিনেট করেন। আর ডিজাস্টার ম্যানেজ করার জন্য আসলে স্পেশালাইজড লোকজন আছেন সরকারে, তারা এইসব কাজে করছেন। এটাই হচ্ছে স্বাভাবিক প্রোটোকল আর কি। এইখানে ধরেন কিছুটা আপনি যেটা বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় আছে, কারণ এটা পড়েছে হুম। একটা স্কুলের উপরে, কলেজের উপরে, এবং সেটা শিক্ষা মন্ত্রণালয়ের আহ দায়িত্বের মধ্যে পড়ে। ছাত্রছাত্রীদের ভালো মন্দ এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ভালো মন্দ, যদিও এটা বেসরকারি স্কুল কিন্তু এটা তাদের মধ্যে পড়ে। আর আরেকটি বিষয় আছে, এটি ঘটেছে ঢাকা সিটি কর্পোরেশনের অধীনস্থ এলাকায়। ঢাকা সিটি কর্পোরেশনের যে কোনো এলাকায় যদি এরকম একটি ঘটনা ঘটে তাহলে সিটি কর্পোরেশনের দায়িত্ব থাকে, মেয়রের দায়িত্ব থাকে, দমকল বাহিনীর দায়িত্ব থাকে। দমকল বাহিনী সেখানে যান, ফায়ার রেস্কিউ করতে যান। আমি লক্ষ্য করেছি যে সিটি কর্পোরেশনের মেয়রের চেহারা আমি দেখি না। উনি কোথায় আছেন আমি ঠিক জানি না, সিটি কর্পোরেশন ওখানে গিয়েছিলেন কিনা। আমি মেয়রের চেহারা কোথাও দেখতে পাই না। এই মেয়র তো এমনিতেই তদবির প্রাপ্ত মেয়র, তদবিরে উনি হুম। বসেছেন ওইখানে। প্রশাসক। তার না, উনি মানে প্রশাসক মানে কি, মেয়রের দায়িত্ব প্রাপ্ত প্রশাসক। হুম। তো উনি তো আসলে তদবিরস্থ, এবং ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তো ওনাকে দেখা গেল না এই জায়গাটাতে, এটা আপত্তিকর। স্বাস্থ্য উপদেষ্টাকে তো একেবারেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। বরং আমি দেখলাম যে আইন উপদেষ্টা বেশ ওখানে পৌঁছে গেলেন, হয়তো তিনি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ওই সমন্বয়কের মতো চলে গিয়েছিলেন আর কি। হুম। আমরা যদি আর ডাক্তার আব্দুল তুষার একটা একটা করে মন্ত্রণালয়ের দিকে যাই, স্বাস্থ্য উপদেষ্টাকে দেখা গেল না, মানে তার কোনো বার্তাও কি পাওয়া গেল? মানে তাকে আমরা দেখলাম এদিকে এনসিপি তারও পদত্যাগের জন্য দাবি তুলছেন। আপনি কি মনে এনসিপি করেন নিয়ে যে আমরা এরকম? এনসিপি এনসিপি নিয়ে আমরা পরে কথা বলি, আপনি প্রশ্নটা না, করেন এনসিপি কে স্বাস্থ্য নিয়ে কথা উপদেষ্টার বলবো না, দিকে। কথা বলবো তাদের দাবি যে স্বাস্থ্য উপদেষ্টার কি পদত্যাগের মতো অবস্থা আপনার মনে হয়েছে যে এখানে তার পদত্যাগের দাবি তোলা উচিত? না, এই ঘটনায় স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করা উচিত না। স্বাস্থ্য উপদেষ্টা বহু আগে পদত্যাগ করা উচিত ছিল। উনি এর চেয়ে আরো বড় বড় গাফিলতি করেছেন, সেগুলা নিয়ে ওনার কোনো আলোচনা নাই। এখন হঠাৎ করে এনসিপি তার পদত্যাগ চাইছে, কারণ এনসিপি আসলে এই সরকারকে দুর্বল করতে চাইছে। এনসিপির চায় আরো গ্রিপের মধ্যে একটা সরকার, অর্থাৎ যে সরকারকে তারা কানে ধরে উঠবস করাতে পারবে। এই সরকারকে মোটামুটি তারা কান ধরা ছাড়া উঠবস করায়, কিন্তু ভবিষ্যতে তারা আরেকটা সরকার চায়, বা সরকারের মধ্যে এমন লোকজন চায় যে যা বলবে তাই সত্য। এই জন্য তারা ডক্টর ইউনূসের আস্থাভাজন বা ডক্টর ইউনূসের প্রিয় বলে যাদেরকে মনে করছে তাদেরকে সরিয়ে দিতে চাইছে।
হুম, কারণ এখানে তো কোটা ভিত্তিক সরকার তৈরি হয়েছে, তারা সেটা স্বীকার করেছে যে এটা নাকি ডক্টর ইউনূসের ভাই বেরাদের কোটা বা তার তার পছন্দের কোটা। তো তারা আসলে চাচ্ছে সেই পছন্দের কোটার লোকজন সরে যাক, তাদের পছন্দের কোটার লোকজন ঢুকুক আর কি। এটা তাদের একটা পরিকল্পনা, এই জন্য যে তারা মনে করছে, আমার ধারণা, তো সরকারকে আরো নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারলে আরো ইচ্ছা মতো তাদের পক্ষে পদযাত্রার যে নিরাপত্তা, গুলি চালানো ইত্যাদি নানান জিনিসপত্র তারা করাতে পারবে। জি। আম, মানে স্বাস্থ্য উপদেষ্টাকে আপনি বলছেন যে এই মুহূর্তে তার পদত্যাগ আগেই আরো আসা উচিত ছিল, কিন্তু তাকে আমরা একদমই কোথাও কোনো মানে কোথাও দেখছি না, তিনি আছেন তো। আর নিশ্চয়ই আছেন কোথাও, না থাকার তো কোনো কারণ নাই। হয়তো দেখেন বিদেশে গিয়ে বসে আছেন, চিকিৎসা নিচ্ছেন, এটাও হতে পারে। মানে যে কোনো কিছু হতে পারে, কোনো তো বক্তব্য পাওয়া যাচ্ছে না, উনি হয়তো আছেন, সেটাই, আমরা সেই জানি জন্য না। প্রশ্নটা করছি। আছি এবারে শিক্ষা উপদেষ্টার বিষয়ে। তিনি এক গণমাধ্যমে কথা বলেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার পদত্যাগের বিষয়ে ছাত্রদের দাবি ছিল। তিনি বলছেন তার পদত্যাগের কোনো ইচ্ছা নাই, বা সিদ্ধান্ত তিনি নেবেন না, কারণ তিনি তার ভূমিকায় কোনো ব্যত্যয় দেখেন না তার কার্যক্রমে। এই তিনি বিষয়ে আপনি একটা কি বলবেন? একটা ব্যত্যয় করেছেন, তার উচিত ছিল এই সচিবের কথা না বলে তিনি নিজেই তো সিদ্ধান্তটা দেওয়া উচিত যে পরীক্ষা পরের দিন হবে কি হবে না। আর তার বিরুদ্ধে অভিযোগ এইটাই, পরীক্ষা কেন পরের দিন পিছাবে, যে এটা কেন আগে আগে বলে দিল না। আপনি চিন্তা করে দেখেন, এখানে কিছু আহ পরস্পর বিরোধী ব্যাপার আছে। যেমন ধরেন, যারা বলছে পরীক্ষা কেন টাইমলি পিছিয়ে দিল না, এরা যদি পড়াশোনা করা ছাত্রই হতো, তাহলে পরীক্ষার পড়াশোনা বাদ দিয়ে কিংবা ওই দিন শোক প্রকাশ বাদ দিয়ে তারা গিয়ে সচিবালয়ে ঘেরাও করে তার পদত্যাগ দাবি করতো। এদের পড়ালেখা নাই, এদের আর পরীক্ষা নাই নাকি এটাই শেষ পরীক্ষা ছিল? তো এরা কি আসলে আদৌ ছাত্র কিনা, বা যদি ছাত্র হয়ে থাকে এরা কি আসলে পরীক্ষায় পাশ করতে চায়, নাকি এইসব হুজ্জত করে পরে অটো পাস নিতে চায়? কারণ এই সরকারের তো ঐতিহ্য আছে অটো পাস দেওয়ার। তো আমার অদ্ভুত ভাবে মনে হয়েছে যে একদল পরীক্ষার্থী, একটা পরীক্ষা হয় নাই, কিন্তু কেন এটা সময় মতো বললো না, এই দাবিতে এসে সারাদিন ধরে রাস্তা আন্দোলন করতো। এরা কি আদৌ পরীক্ষার্থী, এরা কি আসলে ছাত্র কিনা? বা আমি বুঝি না। আমি নিজে ছাত্র ছিলাম তো একসময়, আপনিও ছিলেন। আপনি এটা করতেন যদি আপনি দেখতেন যে আপনার পরীক্ষাটা একটা শোকাবহ ঘটনার মধ্যে দিয়ে পিছিয়ে গিয়েছে, যেটাই হুম। হোক, দেরি করে এখনকার পিছিয়েছে বা ছাত্র তো যেটাই আসলে হোক, অনেক আপনি কি কিছুই সারাদিন করছে ধরে যেটা কি আমরা করতেন? করতাম না। এখন কথায় কথায় নানান রকম চাপ, পরীক্ষা পেছানোর জন্য কেউ যায় কিন্তু যার অটো পরীক্ষা পাসের আছে, জন্য, যে সবাই পরীক্ষা চাপের দিচ্ছে, উপরেই রাখছে। না যে পরীক্ষা দিচ্ছে, যার ওই দিন একটা পরীক্ষা দেওয়ার কথা ছিল, সেদিন পরীক্ষাটা হয় নাই এবং দেশে একটা শোকাবহ অবস্থা, সেই অবস্থায় তারা গিয়ে কেন আমার পরীক্ষা দেরি করে পিছাইলি সেই কথা বলে তারা আন্দোলন করছে। তাদের পরের দিন পরীক্ষা নাই, তাদের রেস্টের ব্যাপার নাই, তারা পরীক্ষা পাশ করতে চায় না, পড়ালেখা নাই, নাকি সব পড়ালেখা মুখস্থ করে ফেলেছে, যে কোনো দিন পরীক্ষা দিতে পারে? মানে আপনি চিন্তা করে দেখেন, এটা অবাস্তব। তো আর এই যে অপরাধে বা যে অন্যায় তার পদত্যাগ চাওয়া হচ্ছে, এটা খুবই মামুলি। আমি মনে করি না যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি করার মতো কোনো অন্যায় কিছু করেছেন। বরং আমার কাছে মনে হয়েছে যে তিনি আসবার পরে যে এনসিপির যে একটা লোক গাজী সালাউদ্দিন তানভীর এবং তার সহচরেরা আহ, যে ছিলেন, যারা টেক্সট বুক বোর্ডে বসে কাগজের দুর্নীতি করছিলেন, এদেরকে যে সরে যেতে হয়েছে দুদকে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমার তো মনে হয় যে সেই ক্ষোভে বহিঃপ্রকাশিত। হুম। কিন্তু তিনি মানে তার পদত্যাগের মতো দোষ আপনি পাচ্ছেন না খুঁজে, কিন্তু মানে এটা কেমন কথা যে রাত ৩টার সময়ে সিদ্ধান্ত আসবে না, রাত এবং তাকে তিনটায় না, ফোন করে রাত পাওয়া তিনটায় যাবে না, ধরেন তিনি সিদ্ধান্ত জানাবেন দিবে না, না। জানাবেন ও তথ্য উপদেষ্টা বা যুব ক্রীড়া উপদেষ্টা তার না না, পরবর্তীতে। রাত তিনটায় আপনি আমাকে একটা কথা বলুন, রাত তিনটায় এটা উনি বলেছেন বা জানিয়েছেন ওনার কর্তৃপক্ষ যে আগামী দিন উনি পরীক্ষা জানান হবে নাই, না। তথ্য উপদেষ্টা জানিয়েছেন। না, কিন্তু আপনি কথা বলতে দেন। সেটা হচ্ছে যে যেই জানিয়ে থাকুক, পরের দিন কি সবাই পরীক্ষা দিতে হলে গিয়েছিল? মানে অনেকেই হলে নাকি গিয়া, গিয়েছে, কিন্তু হলে গিয়া সেখানে তাদের কোথায়, কারা অনেক কারা সেটা না, সেই ভিডিও কোথায় যে হলে গিয়ে পরীক্ষার্থীরা। তারা, হলে গিয়ে সেই পরীক্ষার্থীরা বসে আছে কাগজ কলম সহ, হলে গিয়ে পরীক্ষা দিতে না পেরে বড় কষ্টে আছে, সেই পরীক্ষার্থীদের ছবি কোথায়? এগুলা আবোল তাবোল কথা। রাতের তিনটায় বললে কি, রাতের তিনটায় এর আগে কোনো কিছু হয় নাই? রাতের তিনটায় এই সরকারের উপদেষ্টা এসে সংবাদ সম্মেলন করে নাই? তখন তো তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চায় না। রাতের তিনটার সময় বাসার মধ্যে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা লোকজনকে ডেকে নিয়ে একটা প্রেস কনফারেন্সের নামে তামাশা করেছিলেন, তখন থেকেও তার পদত্যাগ চায় না। এগুলা কোনো কথা না যে রাতের তিনটায় ঘোষণা দিতে হয়, সকালেও ঘোষণা কিন্তু দিতে আপনি পারে কি মনে করেন যে রাত্রে রাত পরীক্ষা ৩টার হবে সময় না। যদি সিদ্ধান্ত জানানো হয়, সব শিক্ষার্থীরা বুঝবে, জানবে যে না, তাদের বুঝলো পরীক্ষাটা বুঝলো স্থগিত না, হয়েছে? ধরেন হলে গিয়ে দেখলো পরীক্ষা হচ্ছে না, তাতে কি হয়েছে? এরা তো হলে গিয়ে দেখছে পরীক্ষা হয় নাই, তারপরে তো বাসায় গিয়ে পড়তে বসে নাই, তারপরে তো রাস্তার মধ্যে গিয়ে গন্ডগোল করছে। হুম। এতই যদি পড়াশোনা করা ছাত্র হইতো, তাহলে তো যে মাত্র শুনেছে পরীক্ষা হচ্ছে না বাসায় গিয়ে পড়াশোনা বসে পড়তো। কেন আমারে জানাইলি না, সেই জন্য তুই চলে যাবি? এটা কোনো যৌক্তিক দাবি নাকি? এইটা আমি মনে করি না যে শিক্ষা উপদেষ্টা পদ থেকে যথেষ্ট কিন্তু কারণ আছে। এর মধ্যে কি কোনো যুক্তি দেখেন না আপনি যে
সেটার জন্য তাদের একটা দাবি ছিল যে পরীক্ষা স্থগিত করা হোক, সেটি স্থগিত করা হবে না বলে জানলো তারা। পরের দিন পরীক্ষার হলে গিয়ে না, আমি কেউ এটা কেউ যুক্তি গিয়েছে। দেখি না। পরীক্ষা জেনেছে হবে না, তারপরে বলেছে হবে, তাতে এই জন্য পদত্যাগ করে ফেলবে একটা লোক? এটা একটা বিরাট অপরাধ। মানে ও একবেলা না জেনে পরীক্ষা হলে গিয়েছে, সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পদত্যাগ করে ফেলতে হবে? জি, আমি ইশফাক ইলাহি চৌধুরী আমি আমাদের তো সাথে তার যুক্ত চেয়ে বড় হয়েছেন। অপরাধ দেখি এটার দাবিতে, যে তারা এই পদত্যাগের দাবিতে যে তারা সচিবালয়ের মধ্যে ঢুকে পড়েছে। এটা তো তার চেয়ে বেশি এটা নিয়েও আমি অপরাধ। একটু এটা কথা বলবো যে সচিবালয়ের মধ্যে একটা ঢুকে পড়ে কেপিআই এর মধ্যে পড়ে তারা ঢুকে পড়া পড়েছে, যায়। একটা কেপিআই এর মধ্যে তারা সবাই ঢুকে পড়েছে, সেটা অপরাধ না? আর এদের নিশ্চয়ই এত সেখানে। ইয়ে, এরা এরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারে নাই বলে একেবারে কেন পরীক্ষা দিতে পারলাম না অথবা কেন জানালো না, সেই জন্য লোকের পদত্যাগ চেয়ে রাস্তা ভরে আন্দোলন করতেছে। আর এরা আরেকটা দিন পড়াশোনা করলে পরীক্ষায় 10টা নম্বর বেশি পেতে পারতো, সেই চেষ্টা করছেন। আপনার মনে হয় এটা স্বাভাবিক? এটা কোনো ছাত্রের প্রতিক্রিয়া? হুম, এইটা মানে এই এটাই তো সরকারের বলছিলাম। সৃষ্ট যে মব আন্দোলন, এই হ্যাঁ, সরকারের সৃষ্ট যে মব শাসন, মবে চাইলে সব ঠিক, এইটা তার প্রতিক্রিয়া। এই সরকার এদেরকে এটা শিখিয়েছে। এই তো এই 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 সরকার যদি মব শিখিয়ে থাকে তাহলে তো এটা একটা প্র্যাকটিসের অংশ। মানে আমরা তো হ্যাঁ, প্রায় এটা দেখছি কিছু কিন্তু হলেই এটা তো শিক্ষার্থীরা গিয়ে সেই আন্দোলন প্র্যাকটিসের করছে, অংশ চাপ হিসেবে তো দিচ্ছে। তারা এসে দাবি করলেই শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবেন। আমি মোটেও মনে করি না শিক্ষা উপদেষ্টা কিংবা শিক্ষা সচিব দুইজনেরই পদত্যাগ করার মতো কোনো অন্যায় হয়েছে। তারা জি, এটার জন্য সরি আমি বললেই আমি যথেষ্ট হবে। ইশফাক ইলাহি চৌধুরী আপনাকে স্বাগত। আপনার কাছে আমি প্রশ্নে আসবো, তবে ডাক্তার তুষার আপনার কাছে একটু শেষ করি এই অংশটা, যে তাহলে শিক্ষা উপদেষ্টা পরবর্তীতে যখন সাংবাদিকদের সাথে কথা বলছেন তখনও তিনি বলছেন যে শিক্ষা সচিবকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিভাবে সরিয়ে দেওয়া হচ্ছে সেটি তিনি আসলে এর সাথে সংশ্লিষ্ট না। এই বিষয়টাকেও আপনি কিভাবে দেখেন? সচিবের নিয়োগ তার উনি দেন না, সচিবের নিয়োগ দেয় জনপ্রশাসন। তাহলে জনপ্রশাসন যার দায়িত্বে আছে তারা সচিবকে সরিয়েছে বা কোথাও নিয়ে গিয়েছে, বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কিছু একটা হয়েছে। কিন্তু এটাও খুব অদ্ভুত ব্যাপার। এটা সচিবকে বা সরাতে হবে কেন? এটা কি এমন অপরাধ হয়েছে যে সচিবকে সরিয়ে নিতে হবে এখান থেকে? আর শিক্ষা সচিবকে সরিয়ে নিলে পরবর্তী যিনি আসবেন তিনি নির্ভুল, তিনি আর কোনোদিন কাউকে ছাপাবেন না, তিনি সবকিছু আগে আগে বলে দিবেন, পরীক্ষার ডেট উনি হাতে নিয়ে গলায় ঝুলিয়ে ঘুরবেন। মানে এইগুলো আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়। এই পুরো প্রক্রিয়াটা বিরক্তিকর। এই শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টা পদত্যাগ চাওয়া এবং তাকে ঘিরে যেসব ঘটনা, পুরো প্রক্রিয়াটা খুব বিরক্তিকর। এইটা কোনো গুড গভর্নেন্সের কিন্তু এই যে দৃশ্য রাত না, এবং 3টার এটা সময় কোনো জানানো, এটার মধ্যে কোনো সমস্যা নাই। রাত 3টায় কেন, রাত 2টাতেও জানাতে পারে। সরকার যখন খুশি ঘোষণা দিতে পারে। সরকারের ঘোষণা দেওয়ার জন্য কোনো টাইম আছে নাকি যে রাত 3টা না 2টা? রাত 3টার রাত সময় 3টার সময় পরীক্ষার্থীরা, ফেসবুকে ঘোষণা দেওয়াটা স্বাভাবিক মনে হচ্ছে। না যেখানেই দিক, সরকার যে কোনো জায়গা থেকে ঘোষণা দিতে পারে। সরকার চেষ্টা করবে ভালো জায়গা থেকে ঘোষণা দিতে। রাত 3টার সময় আচ্ছা, আপনি বলেন কোথায় ঘোষণা দিলে ভালো হইতো? রাস্তায় মাইকিং করলে রাত 3টার সময় মানুষের ঘুম ভাঙিয়ে? তবে টেলিভিশনে দিলে, টেলিভিশনে তো দিয়েছে রাত 3টার সময়, ঠিক আছে যায় নাই? জি, মানে প্রথম সিদ্ধান্ত আমি এটা এসেছে মাহফুজ আলমের। আমি ইশফাক ইলাহি চৌধুরী। জি, এটা আপনিও। নিয়ে আমি বলি, এটা নিয়েই বলি। জি, এটা নিয়ে শুনবো, যেহেতু আপনারও শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসলে কি ওই হয় যে সেটা রাত 3টা আপনি বলবেন। জি, রাত 3টার মাইকিং এর মানে এখন তো ফেসবুকে হচ্ছে না। তো আমার মানে অতীতের একটা ঘটনা মনে পড়লো। আমি তখন ক্লাস 8-এর ছাত্র। আইয়ুব খান তখন পাকিস্তানের প্রেসিডেন্ট। তো উনি বলেছিলেন যে পাকিস্তানের কোথাও চাঁদ দেখা গেলে সবাইকে ঈদ করতে হবে, ঠিক আছে? তো আমার মনে আছে আমরা ছোটবেলা তো তো আমরা উঠে কিন্তু সেহরি খেয়ে ফেলছি। তারপরে বাইকিং হচ্ছে যে পেশাওয়ারের চাঁদ দেখা গেছে। ইফ ইউ সি দ্য জিওগ্রাফি, পেশাওয়ার তো আমাদের পশ্চিম, পেশাওয়ারের চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ হবে। তো ওইটা রাত একটা মফস্বল শহরের রাত 3টার সময় বাইকিং। তো পরের দিন আমার আব্বা পুলিশ অফিসার ছিলেন, তো পুলিশের ওনাকে তো যেতেই হবে। আর এসডিও সাহেব আর ইয়ে 10-12 জন লোক জোগাড় করে আমরা নামাজ পড়লাম, কারণ তার মানে তো সরকারের আদেশ মানা হবে না। তো এটা এটা আমার আমাদের, আব্বা এই গল্পটা বলে। হ্যাঁ, এটা কিন্তু আমার আব্বা এই গল্পটা বলেন জি। আচ্ছা। তো আমি কিন্তু উইটনেস টু ইট। আমি তখন ক্লাস 7-এ পড়ি। তো এই ধরনের দিস শোজ দ্য অ্যাকচুয়ালি আজকের এই একবিংশ শতাব্দীতে ইয়েস রাত 3টার সময় যদি ডিসিশন হয়, মানে আমি বলবো যে এটা পুয়ার গভর্নেন্স তো বটেই। আর কিন্তু ছাত্রদের রিয়াকশন, এটা তো আমাদের ফসল। এসি ছাত্ররা যে সচিবালয়ে প্রথম ঢুকলো কখন, ওই যে ক্লাস 8 আর 9-এর ছেলেকলা গিয়ে ঢুকে তারা দাবি আদায় করে অটো প্রমোশন নিয়ে আসলো, ইউসি। এবং এই তারপর থেকে যে কত অর্গানাইজেশন যে সচিবালয় ভেঙে ঢুকছে, ও রাস্তা, যমুনার রাস্তা দখল করে, বা আমাদের এই যে আর্ট কলেজের বিশ্ববিদ্যালয় করার জন্য ঢাকার একটা রাজধানীতে যে কি নাগরিক দুর্ভোগ আমরা ইয়ে করছি। এরপরে কোনো বিদেশি আসবে বাংলাদেশে ইনভেস্ট করতে? আমার তো মনে হয় পাগলও আসবে না। আমরা অ্যাকচুয়ালি উই আর নাও উইটনেসিং সাম আনপ্রেসিডেন্টেড গভর্নেন্স ইস্যু ইন বাংলাদেশ।
আমি আমার ইউনিভার্সিটি, আমি এখন ইস্ট ওয়েস্টে আছি, বিশ্বাস করেন অত্যন্ত আপনার ফ্রন্ট লাইনের তারা যোদ্ধা ছিল, এবং রামপুরা টিভি এগুলাতে তারা ব্লক করে তারা অনেক কিছু করেছে, কিন্তু আজকে তারা ওয়ান অফ দ্য মোস্ট ফ্রাস্ট্রেটেড ডেসপারেট তারা। আমরা কিন্তু 13 আগস্টে আমরা বাংলাদেশ জাতীয় সঙ্গীত গেয়ে ওই মুক্তির সংগ্রাম যত গান টান গেয়ে আমরা কিন্তু সব ক্লাসে চলে আসছি। তারপরে ক্লাস হয়েছে, পরীক্ষা হচ্ছে, নতুন আরেকটা সেমিস্টার, সেখানে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, অনুষ্ঠান রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, মানে এভরিথিং ইজ রানিং নর্মাল। এবং তারা বলে যে এই লোকগুলো তাদেরকে এখন ঢুকতেই দিবে না। তাদের কথা হচ্ছে আমরা এদেরকে ঢুকতে দিব না, আমাদের শিক্ষা কিন্তু আমরা চালিয়ে যাবো। এবং সত্যি মানে আমাদের তার পাশে ব্র্যাক ইউনিভার্সিটি এক্স্যাক্টলি দ্য সেম, নর্থ সাউথ। কাদেরকে ঢুকতে দেবে না? আমি একটু মিস করে গেছি। তাদের তো মানে রাস্তায় যারা ছাত্র নেতা বলে দাবি করছে, আচ্ছা হ্যাঁ ছাত্র নেতা বলে দাবি করছে, আমি এইমাত্র আরেকটা চ্যানেল থেকে আসলাম, সেখানে এই ধরনের চেহারা যারা ছাত্ররা তাদেরকে চেনেও না, দেখেও নাই, কিন্তু তারা এখন হর্তাকর্তা বিধাতা, কিন্তু তাদের ডাকে কিন্তু এখন সাধারণ ছাত্র যাবে না। এবং বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট মেডিকেল কলেজ, এগুলো তারা ভীষণভাবে ডিসিলিউশন উইথ দি হোপ। ইউ সি, যখন যেদিন আমার এখনো মনে আছে রাত্রেবেলা শহীদ মিনারে যখন জাতীয় সঙ্গীত হলো, ধনধান্যে পুষ্পে ভরা গান, লক্ষ লক্ষ লোক, ইউ সি ইট ওয়াজ এন ইমোশনাল মোমেন্ট। সেখান থেকে কিভাবে দেখেন আস্তে 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 ফিল্ডটা কিন্তু অন্যদিকে চলে গেছে। এখন শুধু I mean it becomes highly political for me to say, but whole thing is now either it is without direction or it is going in the wrong direction. এবং সেগুলোর প্রতিফলন এই যে আপনার অ্যাক্সিডেন্টের পরে যে রেসপন্স যেগুলো হলো, সেগুলো সবখানেই আমাদের অব্যবস্থা এবং মানে চরম। জি, আপনি বলছেন ছাত্র উপদেষ্টাদের মানে ছাত্র নেতাদের কথা, তাদের কথা এখন আর আসবে না, যারা আসলে গণ অভ্যুত্থানে ছিলেন এবং গণ অভ্যুত্থানে যারা ছাত্রদের পাশে বা ছাত্রদের পক্ষে যারা তখন ছিলেন। আমি ডাক্তার তুষারকে একটু শুনি এখানে, যে তখন আমরা দেখেছি ডক্টর আসিফ নজরুল, বর্তমান আইন উপদেষ্টা, তারা ছিলেন আন্দোলনকারীদের পাশে, এখন তারা দায়িত্বশীল ক্ষমতাসীনদের পাশে। তখন আসলে তারা দাঁড়িয়ে যেরকম স্লোগান দিতেন, এখন তাদেরকে দেখে ছাত্রদের মধ্য থেকে ভুয়া ভুয়া স্লোগান আসছে, মাইলস্টোনের কথা বলছে, এবং তারা 9 ঘন্টা সেখানে অবরুদ্ধ ছিলেন, 2 দফা বের হবার চেষ্টা করেছেন, বের হতে পারেন নাই। এই বিষয়টা আসলে কেমন মনে হয় যে মানে 1 বছরের মাথায় উল্টে গেল কিনা? এই সরকার যখন ক্ষমতা এসেছেন, এসেই তারা যেটা করেছেন, তারা এই ছাত্রদের একটি পক্ষকে প্রবলভাবে মাথায় তুলে তোষণ করেছে। আমাদের বাবা মার কথা যদি চিন্তা করেন, বা অভিভাবকদের কথা বা শিক্ষকদের কথা, তারা আমাদেরকে একবেলা আইসক্রিম খেতে দিলে দ্বিতীয় বেলা কিন্তু দেন নাই। ঠান্ডার দিনে বলেছেন যে আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে, খাবে না। আমরা যদি পরীক্ষার আগে উল্টাপাল্টা খাওয়া দাওয়া করার চেষ্টা করতাম, বলতেন না পরীক্ষার সময় কোনো আবল তাবল খাওয়া যাবে না, কারণ পেট যদি নষ্ট হয় পরীক্ষা খারাপ হবে। মানে এই যে ওনারা আমাদেরকে না বলতেন শুরুর দিকে, এই সরকার কোনো কিছু তাদেরকে না করে নাই, যা বলে তাতেই হ্যাঁ, যেদিকে বলে সেদিকে মাথায় নেই। এমন একটা ভাব করেছে, বলেছে এরা আমাদের নিয়োগকর্তা, এদের কথা শুনতে হবে, এদের সঙ্গে থাকতে হবে, মেটিকুলাস ডিজাইন করেছে, তারপরে মাস্টার মাইন্ড আছে, এগুলা বলেছে। সারাক্ষণ মাথায় হাত বুলেছে, পিঠে হাত বুলেছে, বুলিয়ে এমন একটা অবস্থা করেছে যে এখন ওরা যাই চায় মনে করে যে এইটাই তাদের পেতে হবে, এটা দিতেই হবে তাদেরকে। তারা তাদের যে কোনো ন্যায় অন্যায়, ন্যায্য অন্যায্য যে কোনো দাবিকে মনে করে যে এটা একটা নির্দেশ, এবং সেই নির্দেশ তামিল করতে সরকার, রাষ্ট্র, প্রশাসন সবাই বাধ্য। কেউই এই ধরনের কোনো অন্যায্য আদেশ নির্দেশ, অনুরোধ, উপরোধ মানতে বাধ্য না। এখানে যা কিছু ন্যায়সঙ্গত, যা কিছু বাংলাদেশের জন্য ভালো, সেইটা করতে হবে। সেটা যদি যে কেউ এসে চায়, সেখানে মাথা নেড়ে তাদেরকে হ্যাঁ ভাইয়া, ঠিক ভাইয়া, জি ভাইয়া বলার যে সংস্কৃতি তৈরি করা হয়েছে, এটা এই সরকার করেছে, এবং করার ফলে যে ঘটনাটা ঘটার কথা ছিল সেটাই ঘটেছে। আমরা যখন তখন কথা বলেছি যে আমাদের ভালো চায় না, এখন যখন আবার কথা বলছি, এখন বলবে কি জানেন, এখন বলবে না এখনো আমাদের ভালো চায় না, এখন সরকারের ভালো চায়। ঘটনাটা সেইটা না, এই পুরো পরিস্থিতিটা ঘটতে দেওয়া হয়েছে, এবং এখন তারা যে কোনো দাবি দাওয়া নিয়ে তারা হাজির হয়ে যাচ্ছেন, এবং তারা বলার চেষ্টা করছেন আমাদের কথা না শুনলে তুমি চলে যাও, আমরা আরেকজনকে বসাই দিব। দেশ তো ছেলে খেলা করার জিনিস না। আপনি ছেলে হইতে পারেন, হাতে মোয়া নিয়ে ঘুরতে পারেন, কিন্তু দেশ তো কারোর মোয়া না যে এটা সে হাতে নিয়ে ঘুরবে। দেশ কিন্তু বাংলাদেশের সবার। এখানে একজন যেমন পরীক্ষা দিতে না পারলে তার মন খারাপ হয়, আরেকজন
সে যদি তার চাকরিতে ঠিক মতো যেতে না পারে তার মন খারাপ হয়। আরেকজন যদি রাস্তায় এইসব কারণে আটকে থেকে হাতে ক্যানুলা নিয়ে হেঁটে যেতে হয় তারও মন খারাপ হয়। ফলে কারোই কোনো অধিকার নেই অন্যের জীবনযাত্রাকে বিপর্যস্ত করা, এবং সেই বিপর্যস্ত করার প্রক্রিয়া তারা করেছেন। যেখানে সেখানে গিয়ে পদযাত্রা শুরু করে দিয়ে যেমন তেমন জায়গাতে নিরাপত্তা হুমকি ঝুঁকি তৈরি করে তারা মানুষজনকে রাস্তায় আটকে রেখে, আমরা দেখেছি ক্যানুলা হাতে লাগানো রোগী ক্যানুলা হাতে দিয়ে হেঁটে চলে যাচ্ছে কারণ যেতে পারছে না, বন্ধ। আমরা দেখেছি নিরাপত্তার নামে কোটি কোটি টাকা রাষ্ট্রে খরচ করা হচ্ছে। এত ফেসবুক আছে, এত কিছু আছে, কই তখন তো এরকম পদযাত্রা করার দরকার হয়নি। হঠাৎ তাদের পদযাত্রার ভূত মাথায় চাপলো কেন? চেপেছে কারণ তারা আসলে মূলত তাদের ক্ষমতার প্রদর্শনী করতে চাইছেন। তারা দেখাতে চাইছেন যে তারা এই সবকিছু ক্ষমতা নিয়ন্ত্রণ প্রদর্শনের সাথে করেন। আমি কি একটা প্রশ্ন একটু আপনাকে যোগ এবং করব এই ক্ষমতার প্রদর্শনী হচ্ছে রাজনীতি। যখন এই এই আন্দোলন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, তখন আমরা একটা সুশাসন চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যে আমাদের এখানে আমাদের জীবনযাত্রা বিঘ্নিত হবে না। আগে যেমন লোকজন ভিআইপি ভিভিআইপি আমাদের জীবন বিঘ্নিত করতে, সেটা করবে না। আমরা চেয়েছিলাম যা ঠিক সেইটা করবে সরকার। আমরা চেয়েছিলাম যা সত্য সেটা উচ্চারণ করবে গণমাধ্যম। আমরা দেখলাম যে এরা এসেই প্রথমে গণমাধ্যমের মধ্যে ঢুকে পড়ে এর চাকরি যাবে, ওর চাকরি যাবে, একে হুমকি তাকে হুমকি দিতে শুরু করেছেন। এখন হুমকি দিতে দিতে এখন নিজেদের উপদেষ্টাদেরকে হুমকি দিচ্ছে। জি, আমি একটু প্রশ্ন একটা যোগ করতে চাই এখানে, যে এই যে রাজনীতি, তাদের রাজনীতি এবং তাদের পদযাত্রা, তাদের ক্ষমতা প্রদর্শনের কথা বলছেন, এইখানে একটা দেখলাম আমরা মানে এই ঘটনার মধ্যে রাতের বেলা বৈঠক হলো, প্রধান উপদেষ্টা প্রথমে 4 দলের সাথে বৈঠক করলেন, তার মধ্যে জামাত ইসলাম, বিএনপি, এনসিপি এবং ইসলামী আন্দোলন, এই 4টি দল। আমরা যে ছবিটি একটা দেখলাম, এই বৈঠক সম্পর্কেও কথা বলবো, কিন্তু ওই যে ক্ষমতা প্রদর্শন বা তাদের রাজনীতির জায়গাটা একটু, এই জায়গাটা একটু শুনতে চাই। যে সেখানে আমরা যে ছবি দেখলাম, ফটো সেশন যেটি হলো, সেখানে দেখলাম সবাই আইডি ঝুলিয়ে আছেন। সেখানে বিএনপির 2জন নেতা, জামাতের 2জন নেতা, ইসলামী আন্দোলনের নেতা, সবাই গলায় আইডি ঝুলিয়ে আছেন। এনসিপির 2জন নেতা নাহিদ এবং আখতার, এই 2জন ছিলেন, তাদের গলায় কোনো আইডি ছিল না। মানে এর আগেও আপনিও কথা বলেছেন যে যখন প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন তখন কথা বললেন নাহিদকে ডেকে। মানে তারা কি আসলে তাদের যাতায়াত, তাদের বিষয়টা কি খুব বিশেষভাবে দেখানোও হচ্ছে? না, আপনি কি খেয়াল করেছেন ছবিটা? এটা তো একটা পক্ষপাত। আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর শুরু থেকে এনসিপির প্রতি পক্ষপাত করছে। সবাই এখন মনে করে যে এনসিপি হচ্ছে সরকারি দল। আমি নিজেও মনে করি, এবং এটা মনে না করা। সরি টু সে অ্যাড হিয়ার দ্যাট এনসিপি তো এখনো রেজিস্টার্ড কোনো দলই না, তাই না? রেজিস্ট্রেশন তাদের হয়নি। তো উনি যখন বলবেন যে আমি রাজনৈতিক দলের সাথে আলোচনা করছি, সেখানে তো এনসিপি ঢোকারই কথা, কারণ তারা এখনো তো রিকগনাইজ রাজনৈতিক দলই না। Am I right? I don't know. না, আপনি ঠিক বলেছেন, কিন্তু প্রধান উপদেষ্টা নিজে প্রথমে যখন তিনি এসে বক্তৃতা দিয়েছেন, উনি বলেছেন ছাত্রদের দল করা উচিত, ছাত্রদের উনি দল করার উৎসাহ দিয়েছেন। তারপরে নিজের উপদেষ্টা মন্ডলী থেকে একজনকে পাঠিয়ে দিয়েছেন ছাত্রদের দলের সভাপতি হওয়ার জন্য। তারপরে উনি যখন তখন তাদের সঙ্গে মিটিং করেন সবার আগে, এবং এইখানেও অনিবন্ধিত এনসিপি কে তিনি ডেকে নিয়ে বাকি 3টি বৃহৎ দলের সঙ্গে তাদের সঙ্গে আলাপ করেছেন। এখন তিনি বিএনপি কে তিনি ডিফ্যাক্টো অথবা তিনি তার নিজের সিদ্ধান্ত অথবা তার সাথে যারা আছেন সকলের সিদ্ধান্তে তারা এই দলটিকে বাংলাদেশের একটি বৃহৎ দল হিসেবে নিজের থেকে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন। ভোটে আসুক, ভোটে এসে তারা ভোটে প্রমাণ করুক যে তারা অনেক ভোট পেয়েছে এবং তারা সত্যি সত্যি বাংলাদেশের 2য়, 3য়, 4র্থ বৃহত্তম দল। তারপরে এই আলাপটা হতে পারে। উনি যে কোনো আলোচনা এনসিপি কে ডেকে নিয়ে করেন। বাংলাদেশে কি ছাত্রদের রিপ্রেজেন্টেটিভ শুধুমাত্র এনসিপি, বা এটা কি আসলে ছাত্রদের দল? যদি ছাত্রদের দলই হয়ে থাকে তাহলে এরা যখন বড় হবে তখন এরা কাদের দল হবে? ধরেন কত বছর পরে এরা ছাত্রদের দল থাকবে না। এই দলটা নিজেদেরকে ছাত্রদের দল, বিপ্লবীদের দল, নানান দল বলে বলতে থাকে। এখানে কি যারা আছেন সবাই বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন? বিপ্লব কি মাঠে যারা করেছেন তারা বিপ্লবী, নাকি ফেসবুকে যারা করেছেন তারা বিপ্লবী? স্ট্যাটাস দিলে বিপ্লবী হওয়া যাবে, নাকি মাঠে গেলে বিপ্লবী হবে? এই দলটা বহুদিন থেকে বলছে আমরা কিছু হলে আমরাই জুলাই সনদ দিয়ে দিব। বাংলাদেশের হয়ে, মানে পুরো জাতির হয়ে সনদ দেওয়ার অধিকার তারা পেয়েছে। গোটা জাতি তাদের পিছনে দাঁড়িয়ে আছে, তারা সেটা বলতে চান। তাহলে এগুলো সবই অ্যানোম্যালাস বিষয় বলি, এবং অ্যানোম্যালাস বিষয় আমাদের প্রধান উপদেষ্টা এবং তার আশেপাশে যারা আছেন তারা এটা তৈরি হতে দিচ্ছেন এবং দিয়েছেন। এই যে আইডি ছাড়া তারা দাঁড়িয়ে আছে, দেখলে মনে হয় যে এরা সব প্রধান উপদেষ্টা ডান হাত বাম হাত। এটা তো একেবারে খুব একটা বাজে দৃশ্য। এটা তো আমরা দেখতে চাই না। ওইখানে যদি প্রোটোকল থাকে সবাই আইডি পড়বেন, সবাই আইডি পড়বেন। নিয়ম কানুন কি একজনের জন্য একরকম, আরেকজনের জন্য আরেক রকম?
আমি একটু এখান থেকে ইশফাক ইলাহি চৌধুরী আপনার কাছ থেকেও একটু এই মন্তব্য শুনতে চাই। এই যে ছবিটার কথা আমি বলছিলাম, আমি একটু খুঁজেও বের করছিলাম কথা বলতে বলতে, যে এই ছবিটার কথা বলছিলাম যেখানে প্রধান উপদেষ্টার পাশেই নাহিদ ইসলাম আছেন, পেছনে উপদেষ্টারা দাঁড়িয়ে আছেন, সামনে রাজনৈতিক নেতারা দাঁড়িয়ে আছেন। রাজনৈতিক নেতা যারা, সবার গলায় আইডি ঝুলানো আছে, শুধুমাত্র নাহিদ ইসলাম এবং আখতার এই দুজনের গলায় নাই, আর নাই হচ্ছে উপদেষ্টাদের বা সরকারের ব্যক্তিদের। মানে তারা কি সরকারের মধ্যে? এটাই আসলে বোঝানোর একটা জায়গা। তাই তো হচ্ছে। এবং ওই যেটা আগে প্রথম প্রশ্ন করলাম, যে উনি বলেন বড় দলদের সাথে কথা বলেছেন, চাইলে এনসিপি যদি বড় দলই হয়, এনসিপি তো এখনো ইলেকশন কমিশন তো তাকে রিকগনাইজই করেনি, তাদের না আছে কোনো গঠনতন্ত্র, না দেব গট কোনো ইলেকশন সিম্বল। একটা পার্টির যে ইয়েগুলো থাকতে হবে সেগুলো তো তারা মিট করেনি হয়তো, সেই জন্য তারা এখনো ইয়ে নয়। মানে কিন্তু কথা হচ্ছে ওই যেটা ইয়ে বললেন যে ডিফ্যাক্টো আর কি, তারা রিকগনাইজ নিজেকেই নিজে ডিক্লেয়ার করে দিয়েছে। দেখেন আপনার ওই দিক কুমিল্লা চিটাং থেকে আসার সময় তাদেরকে আর্মার্ড কার, তারপরে সোয়াট টিম, বাংলাদেশের নিরাপত্তার যত ওই ইয়ে ছিল, অর্গানস ছিল, র্যাব ট্যাব সব পাহারা দিয়ে আনা হয়েছে। এত পাহারা তো ওই উপদেষ্টারাও কোনোদিন পায়নি। তো এখন রিয়েলিটি আর কি। তো এখানেও তো আসলে, যদিও আমি আসলে অন্য বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আপনিও প্রতিরক্ষা বাহিনীরই অংশ, সেখানে এই যে তাদেরকে এত নিরাপত্তা দেয়া, এই সিদ্ধান্তটা কি সেনাবাহিনী আসলে কিভাবে নেয়? আমি তো এখন ধরেন আমি একজন অবসরপ্রাপ্ত, বহুদিন ধরে অবসর, আমি তো ভিতরের খবর জানিও না, রাখার চেষ্টাও করি না, কারণ এটা ঠিক না। তবে এটা ডেফিনেটলি যদি একজন দেশপ্রেমিক এবং সেনাবাহিনীকে যদি সে সত্যি ভালোবাসে, তখন তাকে এই ধরনের পুলিশ ডিউটি দেওয়াটা তার প্রাইডে একটা আঘাত করবে। তার যে গর্ব, যে ইউনিফর্মের গর্ব, তার র্যাঙ্কের গর্ব, এখানে আঘাত করবে। কিন্তু এখন ধরেন কমান্ড তাকে মানতেই হচ্ছে, কিন্তু এগুলোরও একটা রিয়াকশন অনেক সময় হয়। তো এগুলো হওয়া উচিত আমাদের। অ্যাজ নূর সাহেব বলছিলেন যে আমরা তো হোল আইডিয়াটা ছিল যে গভর্নেন্স আরো ভালো হবে, প্রশাসন যেসব দুর্নীতি বলুন, আমাদের অদক্ষতা বলুন, এই যে পরশুদিন এটা ঘটেছে, সরকার বললো যে এটা অনেকবার বলছে যে পুরোনো গাড়ি বাসগুলো ঢাকা শহরে চলবে না। ঠিক আছে, কারণ এরকম আমার জানা মতে কোন রাজধানী, কোন ইভেন আফ্রিকার, হয়তো মালি বা ওই ধরনের দুই একটা দেশ ছাড়া, আমি তো দুই একটা আফ্রিকান দেশেও গেছি, মানে রাজধানী শহরে এত পচা বাস কোথাও নেই, পাবলিক সিস্টেমের নেই। তো ওরা করলো কি, 10-12টা বাস সকালে ইয়ে করলো, সিজ করলো, ব্যাস বাস মালিক সমিতি এবং এরা এসে ঘেরাও করলো, এটিয়ে তারপরে আবার সব চলে গেল ওই গাড়ি ছেড়ে। এইভাবেই যখন অদক্ষতা এবং মানে ইয়ে চলছে, আপনার এনবিআর কি হচ্ছে এখন, এনবিআর আপনার ঘুষের রেট বেড়ে গেছে, বুঝছি। ইনকাম ট্যাক্স এখন আমরা যারা ইনকাম ট্যাক্স দেই, ব্যক্তিগতই হোক আর ইনস্টিটিউশনাল হোক, we know that there is no change except things have become worse. তো সিটি কর্পোরেশনের তাই অবস্থা, মানে আপনি কোথায় ইয়ে করছেন, মানে সর্বক্ষেত্রেই নানান অচল অবস্থার কথা বলছেন আপনি। বলছেন যে রাস্তাঘাটে যে বাস চলছে, যে অচল ধরনের বাস চলছে, সেগুলো না চালালেও মানে সমস্যার মুখে পড়তে হচ্ছে। আমি বলছি যে ট্রেনের ক্ষেত্রেও, যে বিমানের ক্ষেত্রেও কি সেরকম কিছু ছিল কিনা, মানুষের মনে এরকম অনেক প্রশ্ন আছে। আমি এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আসবো, আপনি আছেন আসলে মূলত এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে বিশেষ করে প্রশ্ন আছে, আমার দর্শকরাও আপনার কাছে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছে। কিন্তু ডাক্তার আব্দুল নূর তুষার ওই বিষয়টা একটু স্পষ্ট, মানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, তারা যে 9 ঘন্টা আটকে থাকলেন, তারপরে একটা ফেসবুক পোস্টও দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলছেন যে আমরা চাইলে আরো আগেই ফিরে আসা যেত, কিন্তু উপদেষ্টারা বল প্রয়োগে আশ্রয় না নিয়ে শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতেই সেখানে ছিলেন। যখন পরিস্থিতি অনুকূল হয়েছে আমরা তখনই কেবল বিদায় নিয়েছি। এটি হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন। মানে এটি তার খুব একটা, এই অবস্থান কিভাবে দেখছেন? মানে তারা চাইলেই আসলে আরো আগেই ফিরে আসতে পারতেন, এই হচ্ছে তাদের অবস্থান। আমরা দেখেছি 2 দফা বের হওয়ার চেষ্টা করেছিলেন, পারেন নাই। না, চাইলে কিভাবে বেরোতে পারতেন? আপনি বরং ওনাকে ডাকেন আপনার অনুষ্ঠানে, দেখে জিজ্ঞেস করেন যে চাইলে আপনি বেরোয় আসতে পারলে ভেতরে বসে বসে কি করছিলেন, ভেরেন্ডা ভাবিতেছিলেন? ওই যে পরিস্থিতি অনুকূলে আসার জন্য যে সময় অনুকূলে আসার জন্য ওনারা ভিতরে বসেছিলেন, ওই 9 ঘন্টা কি করছিলেন? ভেরেন্ডা ভাবছিলেন? জিজ্ঞেস করেন। উনি তো ওখানে বসে বসে ভেরেন্ডাই ভাবছিলেন।
কেননা গোপালগঞ্জে আটকে থাকলে 2 ঘন্টার মধ্যে বেরিয়ে আসতে হয়, ওখানে গুলি চালাইতে হয়। আর এখানে আটকে গেলে পরে 9 ঘন্টা বসে থাকে। ওনাকে 90 ঘন্টা আটকে রাখলে এখান থেকে উনি বেরোতো না, 90 ঘন্টা ওখানে বসে থাকতো ভেরেন্ডা ভাবতো, কারণ উনি তো এটাকে প্রেশার গ্রুপ বলেছে। ওনাকে যে কোনো ওখানে আটকে রাখলে 90 ঘন্টা আটকে রাখা উচিত, কারণ উনি তো প্রেশারে আছে, ভালো প্রেশারে, হাই প্রেশারে আছে। হ্যাঁ, এমনিতে প্রেশার শুরু। তো ওনাকে জিজ্ঞেস করা উচিত, আপনি তাকে ডাকেন না কেন একদিন আপনার অনুষ্ঠানে, ডেকে তাকে জিজ্ঞেস করেন না যে 9 ঘন্টার আগে আপনি বেরোয় আসতে পারলে কিভাবে বেরোয় আসতেন, কি দিয়ে, কোন জাদু মন্ত্র বলে? তাহলে ভিতরে ভিতরে বসেছিলেন কেন? ওইখানে বসে সরকারের অন্য ধ্বংসের সময় ধ্বংস করছিলেন কেন? মানে 9 ঘন্টা পরেও এসেছেন নিরাপত্তা বাহিনীর সহায়তায়, যেটা দেখেছি। যে সহায়তায় বেরো, ওনারা তো নিরাপত্তা বাহিনীর সহায়তা ছাড়া এখন কোথাও যাইতে পারে না। ওনাদের যে রাজনৈতিক দলটা বানিয়েছেন, তারা তো তাদের প্রতীক হওয়া উচিত এপিসি, পার্সোনাল ক্যারিয়ার। তারা এই প্রতীকের জন্য আন্দোলন করতে পারেন, কারণ মানুষ এই প্রতীকের সঙ্গে তাদেরকে যুক্ত করে ফেলেছে। জি, আমি আরেকটু আসলে এই এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো। আমার দর্শকরা যে প্রশ্নগুলো করছেন, আমি ইশফাক ইলাহি চৌধুরী আপনার কাছে, বিমান হামলা, আলী আকবর নামের একজন লিখছেন, বিমান হামলা পরিকল্পিত না হলে দরজার সামনে পড়বে কেন? এটা না হলে লাশ গুম করা হবে কেন? মানে মানুষের মনে এই প্রশ্নগুলো আসছে, আপনি কি বলবেন এই প্রশ্নগুলো নিয়ে? বিমান হামলা বিমান না, এই ব্যাপারে আমি একদম নির্মোহভাবে বলছি যে বিমান এটা তো একটা দুর্ঘটনা হয়েছে। কেউ তো, পাইলট তো নিজে, এটা কামিকাজি পাইলট না যে আমি স্কুলের উপরে গিয়ে পড়ে আমার নিজের আত্মাহুতি জীবন, তা তো না। এয়ারক্রাফট টেক অফ করেছে, টেক অফ করে ইট ডেভেলপ, এটা একটা টেকনিক্যাল সমস্যার ইয়ে হয়েছে। হি ওয়ান্টেড টু কাম ব্যাক এন্ড ল্যান্ড টু সেভ দিস এয়ারক্রাফট এন্ড অল, তা কিন্তু সেই যে যতটুকু যাওয়ার কথা ছিল তার আগেই সে পড়ে গেছে, এবং এয়ারক্রাফটটা ওই দুর্ভাগ্যবশত স্কুলে পড়েছে। ওখানে কিন্তু আপনার ওই স্কুলটা যদি আপনি ম্যাপে দেখেন, ওটা একদম এয়ারপোর্টের মানে গ্লাইড পাথের উপরে। আমরা যে এয়ারপোর্টে যখন ল্যান্ড করে বা টেক অফ করে, সবাই কিন্তু ওই স্কুলের উপর দিয়ে যায়। এবং গত 20 বছর আমাদের এই এয়ারপোর্ট চালু হয়েছে 1980 সাল থেকে, রাইট? 1980 সাল থেকে আজকে এই গত কত বছর হলো, 80 থেকে 2025, এই এত বছর, 30-40 বছর ধরে কিন্তু এইভাবেই চলছে, এবং এখনো চলছে। এখনো এই মুহূর্তে স্কুলের উপর দিয়েই যাচ্ছে, আসতেছে, প্ল্যান করতেছে। বা আমাদের এইদিকে বাড়িধারা বলেন, নিকুঞ্জ বলেন, গুলশানের উপর দিয়ে তো ফ্লাইট গুলো যাচ্ছে। যখন এই এয়ারপোর্ট ডিজাইন হয়েছিল তখন তো এই এত বসতি ছিল না। এই হোল আপনার বিয়ন্ড ক্যান্টনমেন্ট বা এই গুলশানও তখন, গুলশান বানানিও খুবই বিরল ইয়ে ছিল আর কি, জনবিরল এলাকা। কিন্তু এখন হয়ে গেছে ঘনবসতি, যেটা আমরা বারবার, আমি যখন এয়ারফোর্সে ছিলাম, আমরা বারবার সরকারকে বলেছি যে এই এয়ারপোর্ট যদি দিনকে দিন এটা আরো বেশি বিজি হয়ে যাচ্ছে, তো আমরা হয় এয়ারফোর্স একটা আলাদা ঘাঁটি করুক ঢাকা, কারণ ইউ সি রিমেম্বার দিস থিং, যে ঢাকা হচ্ছে আমাদের সেন্টার অফ গ্রেভিটি, আমাদের রাজধানী, এবং একমাত্র ঢাকাতেই আমাদের রিয়েল ফাইটার্স আছে। হ্যাঁ, তো এখন এই ঢাকাতে যদি না থাকতে হয়, তো ঢাকার আশেপাশে থাকতে হবে। আশেপাশে আমরা শ্রীপুর, ঘাটাইল, আপনার ইভেন এই যে বাম দিকে আপনার শ্রীনগর, যেখানে যে আড়িয়ল বিল এলাকা, একটু কম বসতিপূর্ণ যেসব জায়গায়। কারণ বাংলাদেশে একটা এয়ারফিল্ড করতে গেলে সব থেকে বড় প্রবলেম হবে যে জমি অধিগ্রহণ করা, এত ঘন বসতি, সেগুলো সম্ভব হয়নি। সরকারের কাছে অনেকবার এগুলো সার্ভে হয়েছে। একবার তো প্রায় ফিক্সড হয়ে গিয়েছিল যে আমরা এই আড়িয়ল বিলে যাব, ওখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার কথা ছিল, কিন্তু এই স্থানীয়রা আন্দোলন করলো, আন্দোলন করে পুলিশের গুলি হলো, 1-2 জন মারা গেল, সরকার বললো যাও, এখানে আমরা করবো না। এইটা কি আমরা আরো ওই যে 3rd টার্মিনাল বানানো হলো, কিন্তু কথা টার্মিনাল বানালেন, কিন্তু আমার এই এয়ারপোর্টে তো মাত্র একটা রানওয়ে। You see, it is not an international standard international airport. এখানে যদি মনে করেন আপনি একটা এয়ারক্রাফটে যদি টায়ার বাস্ট হয় ল্যান্ড করতে গিয়ে, এবং এয়ারপোর্ট যদি রানওয়ের উপরে আটকা পড়ে, তাহলে যে বাকিরা এয়ারক্রাফট থাকবে, হয় তাদেরকে চিটাগাং যেতে হবে, নয় কলকাতা যেতে হবে, নয় সিলেট যেতে হবে। দিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা নয় ওই অফ দ্যাট স্ট্যান্ডার্ড, এবং কোনো জায়গাও নেই। আপনি করবেন এটা। এই যে এয়ারক্রাফটটা যেটা হলো, এটা খুবই দুঃখজনক। ধরেন এটা যদি ওই স্কুলে না পড়ে ডানে, এখানে ঠিক এইরকম জায়গায় কিন্তু আজকে থেকে প্রায় 25 বছর আগে একটা ফোকার ফ্রেন্ডশিপ, যেখানে
আমি নামটা বলেছি, মহিলা ক্যাপ্টেন ছিলেন, রোকসানা পারভিন, রোকসানা, হ্যাঁ ক্যাপ্টেন রোকসানা। ইয়েস। তখন কিন্তু এগুলো সব জলাভূমি ছিল। ওই প্লেনটা আপনার রাত্রিবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ওখানে ডুবে গেছে এবং সব মারা গেছে, প্যাসেঞ্জার মারা গেছে আমাদের। কিন্তু এখন ওই ওই ডোবা নাই, সব আপনার বিল্ট আপ এরিয়া হয়েছে এবং অনেক হাই রাইজ। তাহলে কি আসলে সেই আরিয়াল বিলে হবার যে সিদ্ধান্তটা হচ্ছিল সেটি আসলে খুব মানে যৌক্তিক বা উপযুক্ত একটা সিদ্ধান্ত ছিল সেই সময় স্থানীয়, এবং তখন বিএনপি আর কি সংসদে ছিলেন। আমার মনে পড়ে যে তখন তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে বিরোধী দলের দাবি মেনে নিলাম। একরকম আমি জানি না কারা দাবি করেছে, স্থানীয় ওখানে বড় বড় আপনার মাছের ঘের আছে, হ্যাঁ, ওখানে কিছু প্রভাবশালী লোকরা এগুলো কন্ট্রোল করে, তারা এইসব অর্গানাইজ করেছে। কিন্তু আমাদের প্ল্যান ছিল এত সুন্দর একটা রানওয়ে হতো, আপনার ওই ওয়াটার বডি রেখে, ওয়াটার বডিকে অ্যাকচুয়ালি আরো সুন্দর করে ওয়াটার বডি থাকতো, আপনার মাছও থাকতো, ওখানে রিসর্ট হতে পারতো, ওখানে হোটেল হতে পারতো। একটু সংক্ষেপে আরেকটু শুনতে চাই যে সেটি একটি ভালো সিদ্ধান্ত, দুটো সিদ্ধান্ত নিয়ে তৎকালীন সরকারের, কারণ সেই রেস তো এখনো চলছে। এই একটা সিদ্ধান্ত যে আরিয়াল বিলে হবার সিদ্ধান্তটা হলে খুব সঠিক বা যৌক্তিক ছিল বলছেন আপনি, আর একটা হচ্ছে বিমানগুলো কেনার যে সিদ্ধান্ত, বিমানের কথা আমি বলি, ৩৬টি বিমান। জি, আমাদের প্ল্যান ছিল, দেখেন 8টা, আমি তখন ডাইরেক্টর এয়ার ডিফেন্স ছিলাম, 98 এর দিকে আমরা 8টা MiG-29 কিনলাম। ওকে, তো কথা ছিল এই 8টা MiG-29, তারপরে আরো 8টা কিনে একটা স্কোয়াড্রন হবে, তারপরে MiG-29 আরো উন্নত ভার্সন এবং তারপরে কন্টিনিউয়াস। কিন্তু তখন বলা হলো যে এই এয়ারক্রাফট এত সফিস্টিকেটেড, বাংলাদেশে এটা চালাতে পারবে না, এটা মেনটেনেন্স করতে পারবে না, এটা 1 মিনিটে বাংলাদেশের আকাশ সীমা, নানান ধরনের অদ্ভুত কথাবার্তা। কিন্তু দেখেন আজকে পর্যন্ত ওই 8টা এয়ারক্রাফট, এখনো 8টা এয়ারক্রাফট আছে। ইউসি, হয়তো মাঝে মাঝে আনসার্ভিসেবল থাকে, বা 6টা 7টা 4টা 5টা সবসময় থাকে। একটা বাই দ্য গ্রেস অফ গড অলমাইটি একটা অ্যাক্সিডেন্ট হয়নি। কিন্তু ওই 8টার পর থেকে আজ পর্যন্ত কোনো আধুনিক বিমান কেনা হয়নি। হ্যাঁ, F7 গুলো আমরা 1980 সাল থেকে অপারেট করছি, তবে F7 গুলো উন্নয়ন হয়েছে। F7 প্রথম জেনারেশনে যে F7 কেনা হয়েছিল, পরের দিকে F7 যেটা এটা ক্র্যাশ করলো, F7B, বাংলাদেশের জন্য তারা একটা স্পেশাল ইয়ে করেছিল, অ্যারোডাইনামিক্সে কিছু চেঞ্জ হয়েছে, এভিয়নিক্সে ওয়েস্টার্ন এভিয়নিক্স লাগানো হয়েছে, রেডার লাগানো হয়েছে, এবং ইট ইজ অ্যান আপগ্রেডেড ভার্সন। সো ওয়েল এগেইনস্ট মানে ইট ক্যান স্টিল অপারেট ফর আদার 10-15 ইয়ার্স, কারণ একটা এয়ারক্রাফটের একটা লাইফ সাইকেল থাকে সাধারণত 25 থেকে 30 বছর। অ্যাবসলিউটলি আপনি যদি প্রপার মেইনটেনেন্স করেন কোনো অসুবিধা নেই। কিন্তু একটা টাইম আসে তখন আপনি এটা তো একটা জেনারেশনের আগের জেনারেশন, এরপরে কয়েকটা ভার্সন এসে গেছে। এখন F-16 ইজ অলসো ওল্ড নাও, F-35, রাফায়েল, রাশিয়ান সুখোই, এগুলো দিকে চাইনিজ J-10, J-11, তো এগুলো বারবার এয়ারফোর্স থেকে কিন্তু প্রপোজাল গেছে। কিন্তু আনফরচুনেটলি আমি এটা অন্যান্য চ্যানেলেও বলেছি যে 3টা বাহিনীর মধ্যে আমি একদম ডিসপ্যাশনেটলি বলছি যে এয়ারফোর্স হয়তো তার কেসটা ওইরকম স্ট্রং ভাবে দেয়নি। নেভির যেভাবে গ্রোথ হয়েছে বাংলাদেশে, আর্মির যেভাবে গ্রোথ হয়েছে, বোথ ইন ম্যান পাওয়ার অ্যান্ড ইন ইকুইপমেন্ট, এয়ারফোর্সের হয়তো ম্যান পাওয়ারের গ্রোথ হয়েছে, এয়ার ভাইস মার্শাল থেকে এয়ার মার্শাল, এয়ার চিফ মার্শাল হয়েছে, কিন্তু ফাইটিং যে পাওয়ার, আমরা ট্রান্সপোর্ট কিনেছি, হেলিকপ্টার কিনেছি, এগুলো ভালো, কিন্তু যে ফাইটিং যে এলিমেন্টটা which is ফাইটার এয়ারক্রাফট, বম্বার এয়ারক্রাফট, এগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট হয় নাই, যার ফলে আজকে এইসব ক্রিটিসিজম। তাহলে একদম একটু সংক্ষেপে যদি এটার সামারি করি, যে তাহলে এই যুদ্ধ বিমান F-7 BGI যেটি বলা হচ্ছে, এই মডেল যেটি বিধ্বস্ত হলো, সেটি বা সেটির 36টি বিমান একসাথে কেনা হয়েছিল 2013 সালে বলে জানছি আমরা, সেই সিদ্ধান্তটা কি ভুল ছিল? মানে রাজনীতিবিদ এখন এটা বলছে ভাঙারি বিমান, পচা মাল কেনা হয়েছে, মানে এটা নয়, কখনোই ওই ভাঙারি কেউ বানায়ও না কেউ। আমরা অ্যাবসলিউটলি যে ধরেন হয়তো এইরকম চয়েস, আমি তো তখন বিমান বাহিনীতে ছিলাম না, আমি কিন্তু ওই সময়ই চলে আসছি, 2003 চলে আসছি, যে আপনি
36টা F7 কিনতে পারেন, ওই দামে আপনি 10টা রাফায়েল কিনতে পারেন, অথবা ওই দামে হয়তো আপনি 6টা সুখোই কিনতে পারেন। বিকজ দ্য মোর ইউ গো ফর দ্য মডার্নাইজেশন, ইউ উইল অলসো হ্যাভ টু স্পেন্ড মোর মানি। আপনি জানেন এই যে এখনকার এই যে এই রাফায়েলের কথাই বললাম, এগুলো প্রায় 80-90 মিলিয়ন ডলার এক একটা পিস। তো আমাদের তো দ্য কিট ইজ স্মল, আমাদের যে বাজেটের সেখান থেকে আর্মিকে দিতে হবে, নেভিকে দিতে হবে, এবং এয়ারফোর্সের আমি বলবো যে প্রায়োরিটিটা তখন কি হয়। তবে যে যখনই যে প্লেনটা কিনবো সেটা তো আমি ফ্যাক্টরি থেকে ফ্রেশ আমি কিনবো, এবং যেসব রিকোয়ারমেন্ট আমাদেরকে আমরা দিব যে আমার এই এই জিনিস থাকতে হবে, এই এই ক্যাপাবিলিটিস থাকতে হবে। তো এখন যদি মানে দিস ইজ নট এইসব কথাবার্তা যেসব বলা হচ্ছে এগুলো ঠিক না। এয়ারক্রাফট ধরেন এই এয়ারক্রাফটটা সকালবেলা কমপ্লিট চেকিং করে যখন সবকিছু হয় তখন এটা চলে আসে অপারেশনে, পাইলট নিজে দেখে, নিজে করে সব ঠিকঠাক আছে। আমাদের প্রত্যেকটা এয়ারক্রাফটের একটা লগ বুক থাকে, কোন জিনিসটা কখন বদল হয়েছে সেগুলো সব ইতিহাস থাকে, যেটা এখন ইনভেস্টিগেটিভ, যদি কোনো ফল্ট থেকে থাকে সেগুলো শাস্তি হবে, তারপরে এই এয়ারক্রাফটটা টেক অফ করে। কিন্তু তারপরেও দেখেন পৃথিবীতে এই যে সেদিন আহমেদাবাদে হলো, বা তার আগে একটা সিরিজ অফ মনে আছে বোয়িং এর 727 or something, মানে একের পর এক অ্যাক্সিডেন্ট হচ্ছিল, পরে তারা দেখলো যে এটা সমস্যা বোয়িং এর। তো তারপরে সারা পৃথিবীর এয়ারক্রাফট গুলো গ্রাউন্ড করে ওটা চেঞ্জ করে। এখন এগুলো তো হতে পারে, দুর্ঘটনা হতেই পারে। জি, শেষ করার আগে আমি বলে নেই যে আমাদের প্রশ্ন করা উচিত, ওই কেউ প্রশ্ন করছে না যে এই স্কুলটা যে ওখানে হলো, এই স্কুলটা এই লাইনে একদম মানে জিরো লাইনে যে স্কুলটা হলো, এটার পারমিশন ছিল কিনা, এবং এইটার কি কত তালা পর্যন্ত ছিল বা কি ধরনের, এবং আরো যেটা হচ্ছে সেগুলো নিয়ে সাবধান হতে হবে। অনেকে করে কি, হয়তো 10 তলার পারমিশন আছে, 16 তলার বানায় দিচ্ছে, হয়তো 4 তলার পারমিশন নিয়েছে ঠিকই, পরে আস্তে করে আরো 2 তলা বানাইছে, কোনো ইন্সপেকশন নেই, কোনো ইশফাক ইলাহি চৌধুরী, একদম স্পষ্ট আপনার বক্তব্য। কিন্তু যখনই কোনো এরকম দুর্ঘটনা ঘটে তখনই আমরা এটা নিয়ে কথা বলি যেখানে পারমিশন ছিল কিনা, এবং কোনো কিছুরই আসলে পারমিশন ছিল না, সেটা অগ্নি দুর্ঘটনা হোক বা যেরকম দুর্ঘটনাই হোক না কেন, কোথাওই আমাদের দেশে পারমিশন থাকে না। অতএব এই প্রশ্নটাও খুব মানে একদমই সবখানেই প্রশ্ন করা যায় যে এই বাসার পারমিশন আছে কিনা, ওই বিল্ডিং এর পারমিশন আছে কিনা, 5 স্টার হোটেলের উপরতলা করা হলো তার পারমিশন আছে কিনা, সবখানে দেখা যাবে গোজামিল রয়ে গেছে। ডাক্তার আব্দুল নূর তুষার, এই মানে দুর্ঘটনা সম্পর্কেও যেই মানে নানান রকম কথা যে চলে আসছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? এই সরকারের উপরে যে প্রভাব খাটান অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউবার পিনাকি ভট্টাচার্য, তিনি একটা পোস্ট করছেন, তিনি বলছেন সেনাপতিদের দুর্নীতি ও অবহেলার করুণ পরিণতি দেশের জন্য কতটা ভয়াবহ হয় এই শিরোনামে বলছেন, এটা ভুলে গেলে চলবে না যে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ক্ষমার অযোগ্য অবহেলার কারণে রাজধানীর ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনের উপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মতো একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পেরেছে। সাধারণ জনগণের প্রতি তাদের কোনো অঙ্গীকার, শ্রদ্ধা কিংবা দরদ নেই। তিনি আরো বলছেন, সশস্ত্র বাহিনীর তরুণ অফিসার সৈনিকদের প্রতিও এই সকল কর্মকর্তাদের কোনো দরদ বা দায়বদ্ধতা নেই। তিনি এটি বলছেন যে দুর্নীতি অযোগ্যতার কারণ। এটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেখেন, দুর্নীতি এবং অযোগ্যতার কারণে কেউ তার নিজের জীবনকে বিপন্ন করে না। আপনি দেখবেন যে আমাদের সরকারি কর্মকর্তাদেরকে আমরা অনেক দুর্নীতিবাদ বলেছি, কিন্তু নিজেদের জন্য তারা খারাপ গাড়িটা কিনে না। সেরকম কোন বাহিনী নিজের জন্য খারাপ বস্তু কিনা, নিজের জন্য খারাপ বিমান কিংবা খারাপ সাবমেরিনটা কিনবে না, কারণ এটারও সে নিজে উঠবে যেতে। কেউ দুর্নীতি করলে কোথায় করে জানেন? দুর্নীতি করে অন্যের ব্যবহার হবে সেই জায়গাতে করে যেখানে তার নিজের তেমন যেতে হয় না। যেমন ধরেন লোকজন সেতু কালভার্ট এগুলোর উপরে করে, নিজের সেই এলাকার না, অন্য এলাকার, তো সে করতে থাকে দুর্নীতি। কিংবা ধরেন এমন একটা জায়গাতে দুর্নীতি করে যেটা করলে পরে 20-25-50 বছর ধরা পড়বে না, কারণ যে দুর্নীতি করে সেও কি ধরা পড়তে চায়? মানে এগুলা হচ্ছে পপুলিস্ট রিমার্ক। এগুলা করলে পরে ফেসবুকে দ্রুত লাইক শেয়ার হয়, ভিউ হয়, এগুলা করলে ডলার আসে, পাউন্ড আসে, কি আসে জানি না, আমি তো মনিটাইজ না, আমি ব্যাপারটা বুঝতে পারি না। কিন্তু আমার কাছে মনে হয় যে সবসময় উস্কে দেওয়ার একটা প্রবণতা ইউটিউবারদের মধ্যে আছে, ফেসবুকারদের মধ্যে আছে, এবং কিছু না জানা কোনো অপরাধ না, কারণ আমরা কেউই সবকিছু জানি না, কিন্তু একটু হোমওয়ার্ক করা যেতে পারে, একটু পড়াশোনা করা যেতে পারে। কারো কারো আগ্রহ থাকে যন্ত্রপাতির প্রতি, যেমন আমার ছোটবেলা থেকে এই যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, গাড়ি এগুলোর প্রতি আমার একটা আগ্রহ আছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কোনো কোনো অনুষ্ঠানে আমার পেছনে অনেক গাড়ি সাজানো, এই গাড়িগুলো সব ছোট ছোট মডেল, কিন্তু এগুলো রেপ্লিকা।
হ্যাঁ, আমি এই এই রেপ্লিকা কালেক্ট করতে পছন্দ করি। তো এরকম শখ থাকলে কারো শখের লোকজন এসে এখানে কথাবার্তা দু একটা বলতে পারলেও পারতে পারে, কিন্তু এগুলো তো কোনো স্পেশালিস্টের মতামত না। আমি যেটা বলি এটা কোনো স্পেশালিস্টের মতামত। এইখানে স্পেশালিস্টের মতামত দিয়েছেন একটু আগে ইশফাক সাহেব, উনি হচ্ছেন স্পেশালিস্ট, বিকজ উনি এই বিমানটি উনি জানেন, এটার মধ্যে উনি করেছেন, এটা উনি ধরেছেন। আমি শুধু বাইরে থেকে আমার এই শখের গল্প করতে পারি। তো এই দুইটা কিন্তু কখনো এক হবে না। কিন্তু আমি লক্ষ্য করেছি যে এই শখের গল্পকাররা ফেসবুকে এসে যা বলেন সেটাই আইন কানুন নিয়ম ইতিহাস সব হয়ে যায়। এই প্রশ্নটা খুবই লেজিটিমেট যে একটা ল্যান্ডিং পাথওয়েতে কি কারণে এরকম বহুতল ভবন তৈরি হবে এবং পাশে আবাসিক এলাকা তৈরি হবে। আপনি দেখেন নিকুঞ্জ নামে একটা আবাসিক এলাকা, সেখানে সব ভিআইপিরা থাকে। এটাও কিন্তু একেবারে এয়ারপোর্টের কোল ঘেঁষে, এবং এয়ারপোর্টের কোল ঘেঁষে আরেকটা হচ্ছে রানওয়ে সিটি, সেটা একেবারে রানওয়ের সাথে। তো এইরকম যে আবাসিক এলাকার পারমিশন দিয়েছেন যারা, এরা তো আর সেনাবাহিনীর লোক না। এই আবাসিক এলাকার পারমিশন গুলি দিয়েছেন সিভিলিয়ান প্রশাসন, এবং এই প্রশাসন এগুলো পারমিশন দেওয়ার সঙ্গে আলোচনা করেছেন কয়তলা হবে কি হবে, তাদের টেকনিক্যাল নলেজ আছে। আমাদের এই বিমানবন্দরটার কিন্তু একটা বড় ব্যাপার আছে, এটা একটা এইখানে যুদ্ধজাহাজ যে রানওয়ে ইউজ করে সে একই রানওয়েতে আবার কমার্শিয়াল এয়ারলাইনেরও সেখানেই নাম। এবং আমরা যখন উড়ে যাই এই বিমানবন্দর থেকে, আমরা কিন্তু দেখতে পাই সারিবদ্ধ বিমান বাহিনী, প্লেন সাজানো আছে, হেলিকপ্টার সাজানো আছে। আমরা প্রায় একটা মানে সামরিক বেসামরিক কোলাবোরেশনের মধ্যে দিয়ে এই এয়ারপোর্টটা চলে, আমার কাছে যেটা মনে হয়েছে। এবং এই এয়ারপোর্টটার মধ্যে অনেক অবৈজ্ঞানিক কাণ্ড কারখানা করা হয়েছে। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, এই কয়েকদিন পরে দেখবেন কিছু রাজনৈতিক দল গিয়ে হাজির হবে। নতুন যে টার্মিনালটা হয়েছে এটার সামনে একটা কার পার্কিং আছে, সেই কার পার্কিংটার একটা ঢাকনা আছে, সেই ঢাকনার মধ্যে শাপলা আছে। আপনি এনসিপি কে শাপলা দিয়ে দেন, 2 দিন পরে লোকে বলবে এই শাপলা তুলে ফেলতে হবে, এটা একটা দলের প্রতীক। মানে এইগুলা হচ্ছে আমাদের সমস্যা, আমরা কোনো কাজ ভেবে করি না, আমরা সব কাজ হচ্ছে করে ভাবি। তো যে ঘটনাটি ঘটেছে এটা একটা দুর্ঘটনা, এইটার পেছনে ষড়যন্ত্র খোঁজার কোনো কারণ নেই। কেননা ষড়যন্ত্র করে কেউ পাইলটের জীবন বিপন্ন করে না, কেউ মানুষের জীবন বিপন্ন করে না এইভাবে যেখানে কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা আছে। ষড়যন্ত্রকারীরা কেলেঙ্কারির দায় নিজের ঘাড়ে নিতে কেন? ফলে এটা কোনোভাবে আমি মনে করি না যে আমাদের বাহিনীর কাউকে এই এই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। কোনো ব্যক্তি দায়ী হতে পারে, কোনো ব্যক্তি দায়ী হতে পারে। আমি একটু ইন্টারাপ্ট করি। এগুলো যারা করছে তারা দেশের, আমি শত্রুই বলবো, কারণ উস্কানিমূলক বক্তব্য, এখানে সবাই যার যার পজিশন থেকে ছুটে গেছে। আমি যেটা একটু আগে আরেকটা চ্যানেলে বললাম যে আমাদের এয়ারফোর্সের রেস্কিউ হেলিকপ্টার উইদিন মিনিটস তারা ওখানে গেছে, আমাদের ফায়ার ফাইটিং, এয়ারফোর্সের ফায়ার ফাইটিং গেছে, সিভিল এভিয়েশন এয়ারপোর্ট থেকে গেছে, এবং সিভিলের ফায়ার ফাইটিং সেখানে গেছে, রেস্কিউ করেছে। এবং বরঞ্চ প্রবলেম করেছেন আমাদের সাধারণ জনগণ, তো হাজার হাজার লোক ছুটে গেছে, তারা একটা বাংলাদেশে এটা হয়, একটা ক্রাউড সেখানে কন্ট্রোল করতে হয়েছে, সেটা পুলিশ করেছে। এবং আমাদের হসপিটাল গুলো দেখেন, যদিও আমরা অনেক ডাক্তারদের ক্রিটিসাইজ করি বা ইয়ে করি, কিন্তু হসপিটাল গুলোর সঙ্গে সঙ্গে তারা মানে অ্যাক্টিভেট হয়ে গেছে। যারা ছুটিতে ছিল, যারা শহরে ছিল, তারা যার যার হসপিটালে তারা চলে গেছে। আর বিশেষ করে তো বার্ন ইউনিট, মানে হ্যাটস অফ টু, মানে আমাদের স্যালিউট করা উচিত, এই ধরনের একটা ইনস্টিটিউশন বাংলাদেশে আছে। তারা অ্যাবসলিউটলি সঙ্গে সঙ্গে গিয়ার আপ হয়ে গেছে। কিন্তু বার্ন ইউনিটের গিয়ে অবস্ট্রাকশন কারা করেছে বললে তো বলবেন যে রাজনীতি করে, কিন্তু আমাদের রাজনীতিবিদরা সেখানে গিয়ে তাদের ক্যামেরা সহ, তাদের ইয়ে সহ, তারা যেখানে তারা রিকোয়েস্ট করছে, প্লিজ আপনারা যাইয়েন না, এখানে জাম ফ্রি কন্ডিশন, এদের সব থেকে ভালনারেবল, কিন্তু আমরা গেছি। কিন্তু যাদের দায়িত্ব তারা ঠিকই করছে, আমাদের ডাক্তাররা, নার্সরা, আমাদের যে ভলান্টিয়ার্স যারা ছিল নানান সিভিল ইয়ে থেকে, they have done wonderful thing। এবং আমার মনে হয় এই ধরনের যে উনি যেসব বক্তব্য দিয়ে থাকেন, এগুলো আসলে দেশের মধ্যে একটা আরো অশান্তির সৃষ্টি করার একটা দুরভিসন্ধি ছাড়া আমি আর কিছু বলবো। এবং দেখেন এই পুরো ঘটনাটার মধ্যে বলা হচ্ছে যে এইটা অমুকের দুর্নীতি, তমুকের দায়। এটা কোনো ব্যক্তির অসুবিধা হতে পারে, ধরেন কেউ মেনটেনেন্স করেছে, হয়তো একটা ভুল করেছে, হয়তো একটা জিনিস ওভারলুক হয়েছে, হয়তো কোন একটা যন্ত্র পুরনো হয়ে গিয়েছিল, অথবা ওই মুহূর্তে কাজ করে নাই। কারণ যন্ত্র তো কোনো দেবতার নিয়ন্ত্রিত, মানে দেবতা না, সে কোনো ভুল করে। এটা বোধহয় প্রায় 20-25 বছর আগে হয়েছিল জাপান এয়ারলাইন্স এর একটা ইয়েতে, এয়ারক্রাফট, ওর যে পিছনে এলিরন থাকে সেখানে কয়েকটা স্ক্রু টেকনিশিয়ান ভুল করেছে, আকাশে সেই এলিরন খুলে যাওয়াতে অনেকক্ষণ ওইটা ফ্লাই করে আলটিমেটলি সমস্ত প্যাসেঞ্জার মারা গেছিলেন। তো
তো এটা হ্যাঁ, এটা কি ষড়যন্ত্র ভুল হতে পারে? এরকম ভুল হয়, যেমন ইনসিডেন্ট মনে এটি আছে? নিশ্চয়ই তদন্ত চলছে, আমাদের যেমন এয়ার এই যে চিফ মার্শাল বোয়িং এর তিনিও যে বলছেন তদন্ত। এটারও তো বোয়িং এর যে ম্যাক্স যে বিমানগুলি একাধিকবার দুর্ঘটনায় পড়ে, ওইটার কথাই আমি এটা বলছিলাম, সেন্সরের Boeing এর। প্রবলেম, এটা একটা Boeing। সেন্সরের প্রবলেম। এই হ্যাঁ। সেন্সরটা যেটা করতো সেটা হচ্ছে যে যখন প্লেন ক্লাইম্ব করে তখন এই সেন্সরটা তাকে তার উচ্চতা সম্পর্কে ধারণা দিত। এই সেন্সরটা রং ইনফরমেশন দিয়েছে, প্লেন ক্লাইম্ব করছে কিন্তু পাইলট ইনফরমেশন পাচ্ছে যে প্লেনটা পড়ে যাচ্ছে। সো পাইলট কি করছে, সেটাকে আরো ক্লাইম্ব করাচ্ছে এবং ক্লাইম্ব করতে করতে প্লেন স্টল করেছে এবং প্লেন স্টল করেছে। কারণ আপনি যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের চেয়ে বেশি প্লেনকে ক্লাইম্ব করিয়ে দেন তাহলে প্লেন স্টল করে এবং তখন প্লেনটা পড়ে গিয়েছে। এবং এটা সম্পূর্ণ একটা সেন্সরের ত্রুটি। এবং এই সেন্সরটা কেন ত্রুটিগ্রস্ত হয়েছিল? ওয়াশ করার সময় এই সেন্সরের উপরে যে পানি এবং অন্যান্য বিষয় ব্যবহার করা হয়েছিল, সেইটা এই সেন্সরটাকে যে ক্ষতি করে সেইটা তাদের কোনো ধারণার মধ্যে ছিল না। এবং অতি সামান্য কারণে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটা নতুন প্লেন পড়ে গিয়েছিল। এবং এই একই জিনিস কিন্তু আমাদের এশিয়াতে একটা এয়ারলাইন্স হয়েছে, এটা পড়ে গিয়েছিল, আমার মনে হয় টাইগার। মানে নিশ্চয়ই আমাদের এই ঘটনাটাও, এই দুর্ঘটনাটার পেছনেও কিছু কারণ আছে কিনা তদন্ত করলে সেটি বেরিয়ে আসবে। আপনারা বলছেন যে এই প্রচারণাগুলোকে সেটার জন্য সঠিক প্রচারণা বলে মনে পারেন করছেন না যে গোটা বাহিনী দায়ী, দীর্ঘদিন ধরে চলে আসা সকল, তাহলে তো সব প্লেন পড়ে যাইতো, একটা পড়বে কেন? এগুলো ঠিক না। স্পষ্ট আমরা ভুলভাবে কাউকে দোষী না করি। আর এই প্লেনটার ব্যাপারে যেটা বলা হচ্ছে যে এটার অমুক সময় এটা বানানো ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আইফোন 7 ডিসকন্টিনিউড হয়ে গিয়েছে, কিন্তু যাদের হাতে আইফোন 7 আছে সব নষ্ট হয়ে গিয়েছে। মেনটেনেন্স করলে কিন্তু মানুষ, আমার যেমন আইফোন 7 না, আইফোন 6 কাজ করছে এখনো পর্যন্ত। তো যারা এগুলা কিনেন তারা কিন্তু 20-30 বছর এটাকে চালান। আমেরিকান প্রেসিডেন্ট কিন্তু 747 উঠে, 747 কিন্তু ডিসকন্টিনিউ, কিন্তু ওনারটা মেইনটেইন। আমি জানি না আমি ঠিক বলছি কিনা, ঈশ্বর। আমেরিকান প্রেসিডেন্ট 747 আমাদের এই এয়ারক্রাফট যেটা ক্র্যাশ করলো, ধরেন আপনি, আমরা তো 13 বছর পুরনো, জানেন আপনি, জেগুয়ার 45 ইয়ার্স ওল্ড, সারা পৃথিবীতে আর কেউ ইউ করে না। এবং ইন্ডিয়ান এয়ারফোর্সে এই জেগুয়ার গুলো প্রাইমারিলি রাখা হয়েছে অ্যান্টি শিপিং রোল। ইট হ্যাজ গট অ্যান্টি শিপিং মিসাইলস এবং দে আর সাপোজ টু গো এন্ড অ্যাটাক এনিমি শিপস ইন দ্য সি। তো আলটিমেটলি ইট উইল বি রিপ্লেসড। ওরা MiG-29 এর নেভালাইজড ভার্সন কিনছে, কিন্তু যতদিন কিনছে ততদিন তো এটাকে তো রাখতে হবে এবং মেইনটেইন। B-52 কথা বলেন, আমরা সবাই জানি B-52 বম্বার ভাইবার ইজ দ্য টেরর। এটা কত পুরনো? সব এখন যেগুলো অপারেট করছে এগুলো অন্তত 30-40-45 বছর পুরনো, বাট দে মেইনটেইন দেম ইন সাচ এ ওয়ে যে ইট ইজ স্টিল অপারেশনাল 100%। এবং 747 ডিসকন্টিনিউ। আমি একটু শেষ প্রশ্নে আসতে চাই, মানে এই বিষয়গুলো নিশ্চয়ই তদন্ত ডক্টর আব্দুল নূর তুষার, ওয়ান অফ দ্য সেফেস্ট এয়ারলাইনার ইন দ্য ওয়ার্ল্ড। জি, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তদন্ত হবে। আমাদের বিমান বাহিনীর প্রধান বললেন তদন্তের পরে অনেক কিছু আরো হয়তো বলা যাবে, তখন নিশ্চয়ই স্পষ্ট হবে। একটা বিষয় শেষ করব ডাক্তার আব্দুল নূর তুষার আপনার কাছে, যে এই ঘটনার পরে আমরা মঙ্গলবার রাতে দেখলাম ওই যে সেই 4টি বড় দল প্রধান উপদেষ্টার অনুযায়ী তাদের সাথে বৈঠক হলো এবং তারপরে আইন উপদেষ্টা ব্রিফ করলেন সাংবাদিকদেরকে। তিনি বলছিলেন যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠক হলো, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হয়েছে, ফ্যাসিবাদ মোকাবেলায় আমাদের মধ্যে কোনো প্রশ্ন নাই, ফ্যাসিবাদ মোকাবেলায় আমাদের ঐক্য অটুট আছে। মানে ফ্যাসিবাদ বিষয়টা সেই রাতের মধ্যে এত ইম্পর্টেন্ট হয়ে গেল, এটিকে আপনি কিভাবে দেখেন? আসলে ফ্যাসিবাদের ভূমিকার মধ্যে কিছু, আমি একটু আই উইল বেগ লিভ অফ ইউ আরেকটা চ্যানেলে। জি জি, নিশ্চয়ই আমারও শেষ, আমি এই প্রশ্নটা দিয়ে শেষ করে ফেলবো। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ ডাক্তার আব্দুল নূর তুষার, আপনিও, আমরা শেষ করব। আমরা শেষ করি। এই ফ্যাসিবাদ ব্যাপারটা তাদের একটা মন্ত্রে পরিণত হয়েছে। কোনো কিছু নিয়ে ঝামেলা হলে ওনারা ফ্যাসিবাদ বিরুদ্ধে ঐক্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে ভাবনা করে মাথার থেকে সব বাজে চিন্তা বাদ দিয়ে নির্বাচনের চিন্তা করা। নির্বাচনই হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় উত্তর। মানুষ ভোট যখন দেয়, ভোট যখন গোনা হয়, নিজের প্রতিনিধিকে দেখতে পায় ক্ষমতায়, দায়িত্ব